এলডিসি গ্রাজুয়েশন যে থিম থেকে করা হয়েছে সেটা হলো সর্বনিম্নে হলো একটা লিস্ট ডেভেলপ কান্ট্রি, স্বল্প উন্নত দেশ, আর একদম উপরে হলো একটা উন্নত অর্থনীতি। নিচ থেকে উপর পর্যন্ত কম বেশি 4টা টিয়ার আছে। এখন থিমটা হলো যে আপনার বিনিয়োগ, জীবনমানের উন্নয়ন, অধিকতর মাথাপিছু আয়, হিউম্যান ইন্ডেক্সের পজিটিভ উল্লম্ফন, অগ্রগতি, উত্তরণ, এইসবের মাধ্যমে একটা নেশন বা একটা দেশ পরবর্তী টিয়ারে যাবে, তারপরের টিয়ারে যাবে এবং সর্বোচ্চ টিয়ারে যাবে, সর্বোচ্চ পর্যায়ে যাবে। এলডিসি গ্রাজুয়েশন এই মুহূর্তে এলডিসি গ্রাজুয়েশনের জন্য যে 3টা থ্রেশহোল্ড, 3টাতেই বাংলাদেশ কোয়ালিফাই করে, এটা ঠিক। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ইকোনমি, ইনভেস্টমেন্ট, আমাদের ডেট সার্ভিস কাভারেজ রেশিও, আমি ন্যাশনাল ডেটের কথা বলছি, আমাদের টেক্স জিডিপি রেশিও যে জায়গাতে দাঁড়িয়ে আছে, সেখানে পরের ধাপে উত্তরণের পরে 2টা ভয়। একটা হলো আবার আমরা উত্তরণ পূর্ববর্তী থ্রেশহোল্ডের মধ্যে ফেরত আসতে পারি যদি আমাদের উত্তরণটা সাস্টেইনেবল না হয়। তার থেকে কম খারাপ আরেকটা পরিণতি হতে পারে, আমরা মধ্যমায় গেলাম কিন্তু ওইখানে গিয়ে স্ট্যাগনেন্ট হয়ে গেলাম, আমাদের আর উত্তরণ ঘটলো না। তাতেও কিন্তু যে থিম দিয়ে এই এলডিসি গ্রাজুয়েশনের মানে হায়ার টিয়ার দেন হায়ার টিয়ার দেন হায়ার টিয়ারে প্রত্যেকটা অর্থনীতিকে নিয়ে যাওয়ার জন্য যে থিমটা শুরু হয়েছে, প্রোগ্রামটা ইনিশিয়েট করা হয়েছে, সেটা ব্যাহত হবে। আরেকটা জিনিস হলো এলডিসি দেশগুলির মধ্যে বাংলাদেশই সব থেকে বড় অর্থনৈতিক দেশ, সব থেকে বড় জিডিপির দেশ, সব থেকে বড় রপ্তানি সক্ষম দেশ এলডিসি কান্ট্রিগুলির মধ্যে। এবং এলডিসির জন্য যে সমস্ত সুযোগ সুবিধা দেয়া হয়েছিল সেগুলির মধ্যে অর্ধেকের বেশি আমরা ইউটিলাইজ করেছি। তার মানে এলডিসির মধ্যে সব থেকে বড় বিবেচ্য দ্রষ্টব্য দেশটি যদি সাকসেসফুল ট্রানজিশন না হয়, সাস্টেইনেবল না হয়, তাহলে এই যে কর্মসূচিটা, এটার মূল ভিত্তি একটা প্রশ্নের মুখে দাঁড়াবে। তো আগামী দিনে আমরা আমাদের এই উত্তরণটাকে সাস্টেইনেবল করার জন্য যে কাজটা করতে চাই, একটা হলো 3 বছর পিছানোর জন্য আমরা অনুরোধ করেছি। 3 বছর পিছানো মানে এই থিম থেকে বের হয়ে আসা না। এই 3 বছরও পুরা হবে এই সরকারের মেয়াদকালে। 5 বছরের জন্য আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, তো 3 বছর পরে আমাদের হাতে ইনশাআল্লাহ সেই উত্তরণটা হবে, যদি 3 বছর এক্সটেনশনটা আমরা পাই। আলটিমেটলি তো এটা ইউএন জেনারেল অ্যাসেম্বলি অ্যাপ্রুভ করতে হবে। প্রিপারেশনগুলি কি? আচ্ছা, এই মুহূর্তে বাংলাদেশ যে ক্রস রোডে দাঁড়িয়ে আছে তার কয়েকটা দিক আছে। একটা হলো আজকে থেকে যদি 10-12 বছর পেছনে আপনি ফেরত যান, তাহলে দেখবেন আমাদের জাতীয় ঋণ, ন্যাশনাল ডেট, আমাদের তৎকালীন জিডিপির সাথে রেশিও হিসাবে 1/5 ছিল, 20-21% ছিল। হ্যাঁ, জিডিপির সাইজ ছোট ছিল, লোনও অনেক কম ছিল, জনসংখ্যা কম ছিল, তারপরেও মাথাপিছু ঋণের পরিমাণ এখনকার তুলনায় অনেক কম ছিল। হঠাৎ করে পরবর্তী 4-5 বছরের মধ্যে আমাদের ঋণের এপিটাইট ভীষণভাবে বেড়ে গেল, ঋণ ক্ষুধা। আমরা রাইট এন্ড লেফট ঋণ করা শুরু করলাম, এমন এমন প্রকল্প নেওয়া শুরু করলাম যেগুলি কোনো ইভেন্চুয়াল রিটার্ন নাই। এবং কেউ যদি একটা সেনিটি নিয়ে, স্বাভাবিকতা নিয়ে, ঠান্ডা মাথায় এগুলির উপযোগিতা বিচার বিবেচনা করে, তাহলে মাথায় হাত দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। যে কারণে দেখা গেল অল্প সময়ে এত ঋণ যেগুলির রিটার্ন নাই। আচ্ছা, ঋণটা নেয় কেন? একটা বেসিক কনসেপ্ট হচ্ছে, আপনি ঋণ নিয়ে যে সমস্ত অবকাঠামো নির্মাণ করলেন, যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলেন, যদি আপনি মার্কেট ইকোনমিতে থাকেন বা মিক্সড ইকোনমিতে থাকেন, তো সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরির লক্ষ্য হচ্ছে যাতে এটার উপর ভর করে বেশি বেশি ব্যক্তি খাতে বিনিয়োগ আসে। এবং সেই বিনিয়োগ তৈরি হলে 2টা ঘটনা ঘটবে। এক,
অনেকগুলি এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, আপনার কর্মসংস্থানের সমস্যা মিটবে। 2, এই বিনিয়োগের ফলে যে রাজস্ব আসবে এবং সৃষ্ট কর্মসংস্থানের ফলে যে অর্থনীতিতে যে যোগদানটা ঘটবে, যে মাল্টিপ্লায়ার ইফেক্ট হবে, এটার কারণে ন্যাশনাল কফারে বেশি 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 রাজস্ব আসবে। এবং এই রিটার্ন থেকে আপনি ইনফ্রাস্ট্রাকচারের পিছনে ঋণ নিয়ে যে টাকাটা খরচ করলেন, সেটা পরিশোধ করার জাতীয় সক্ষমতা আপনার তৈরি হবে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এখন যদি আপনি যে বিনিয়োগ করলেন সেটার কারণে যদি বিনিয়োগ আপনি যে ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য যে ঋণ করলেন, সেই ঋণটা যদি ডিসপ্রপোর্শনেট হয়, 5 টাকার প্রজেক্টে যদি 15 টাকা ঋণ করে থাকেন, এখানে আপনি প্রজেক্টের এটার সম্ভাব্যতা উপযোগিতার একটা ক্ষতি করলেন। দ্বিতীয় হলো, এটার যদি স্পষ্ট কোনো রিটার্ন না থাকে, তাহলে প্রজেক্টটা উদ্দেশ্যবিহীন, তার মানে এটার বিনিয়োগটা জ্বলে গেল, রিটার্ন নাই। তৃতীয় হলো, এটার উপরে ভর করে যদি যথেষ্ট বিনিয়োগ না হয়, তাহলে পুরোটাই জ্বলে গেল। তো বাংলাদেশের ক্ষেত্রে এই 3 ঘটনা ঘটার পরে গত কয়েক বছরে দেখা গেল যে আমরা অল্প সময়ে অনেক বেশি ঋণ নিয়েছি, কিন্তু বাস্তবিকভাবে আমাদের অর্থনীতির সম্প্রসারণ সেইভাবে ঘটে নাই, সেইভাবে বিনিয়োগ আসে নাই, সেইভাবে কর্মসংস্থান সৃষ্টি হয়। যেই জন্য এই যে বছর বছর শুধু ট্যাক্স জিডিপি কমে, রেশিও কমে, তার কারণ হলো এই ইকোনমির সাইজ ট্যাক্সেবল না। এটা যে যথেষ্ট পরিমাণ জাতীয় বিনিয়োগের ক্ষেত্র তৈরি করছে না। একটু আগে আমাদের এনবিআর এর সদস্য যেটা বললেন যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও কম, শুধু কম না, আপনাদের আমি একটা তুলনা দেই তাহলে সবার জন্য বুঝতে সুবিধা হবে। আমাদের পাশের দেশ ভারত, আপনি পাবলিক ইনভেস্টমেন্টটা কি করেন? পাবলিক ইনভেস্টমেন্টটা বোঝার সব থেকে ভালো উপাখ্যান হচ্ছে ন্যাশনাল বাজেট। এটাই আপনার পাবলিক ইনভেস্টমেন্ট। ভারতের বাজেটের সাইজ হচ্ছে ওর জিডিপির 19%, 17%, ওর 12% হচ্ছে ট্যাক্স জিডিপি রেশিও। আপনি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলিতে যান, ওদের ট্যাক্স জিডিপি রেশিও অ্যারাউন্ড 40%। 2-1টা দেশ আছে যাদের বাজেট সারপ্লাস থাকে, সেই জায়গায় আপনার জিডিপি রেশিও হচ্ছে 6.8%। এখন আজকের দিনে আচ্ছা, আমি কি আপনাদের ক্লান্ত করে ফেলছি নাকি? আজকের দিনে যদি আপনার জিডিপির সাইজ হয় $460, 60 বিলিয়ন, তার মানে 46,000 কোটি ডলার, তাই তো? এটার উপরে যদি 6% ট্যাক্স না হয়ে, 7% ট্যাক্স না হয়ে, রাজস্ব না হয়ে যদি 15% হতো, তাহলে কি হতো দেখেন। 60 লাখ টাকার 7% হচ্ছে 4,20,000 কোটি টাকা। 60 লাখ টাকার 15% হচ্ছে 9 লাখ কোটি টাকা। 9 লাখ কোটি টাকা দিয়ে যদি আপনি রাজস্বের উপর ভর করে আপনার যদি বাজেট সাজাতেন, তাহলে সেই বাজেটের সাইজ হতো 13-14 লাখ কোটি টাকা। তাহলে আপনি আপনার শিক্ষার পিছনে বেশি ব্যয় করতেন, আপনি কর্মসংস্থানের জন্য বেশি বিনিয়োগ করতেন, গবেষণাতে বেশি খরচ করতেন। যে ইনভেস্টমেন্টগুলি একটা জাতির ভিত্তি তৈরি করে দেয়, সেগুলিতে বেশি বেশি বিনিয়োগের সক্ষমতা আপনার আসতো, যে সক্ষমতা আপনার নাই। বরং আপনার জাতীয় প্রয়োজনের কাঙ্ক্ষিত বিনিয়োগগুলিতে বিনিয়োগ সক্ষমতা দিন দিন কমছে।